আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাফির খান সিয়াম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6-এর লেকচার 8 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে সহজ, সবথেকে মজার একটা টপিক, স্টয়কিওমেট্রি বা সহগ অনুপাত সূত্র। আমাদের অনেকেরই এটা নিয়ে অনেক বেশি কনফিউশন, অনেক বেশি প্রবলেম আমরা ফেস করি ডে টু ডে। প্রবলেম সলভ করতে যাই টেস্ট পেপার বা গাইডের। তো আজকে আমরা এমনভাবে পড়বো যেন তোমাদের সব ডাউটস, সব প্রবলেম সলভ হয়ে যায়, সব কনসেপ্ট এবং রিলেটেড গাণিতিক প্রবলেম, বোর্ডের প্রশ্ন, তোমাদের মডেল টেস্ট যেটাই হোক, সব প্রশ্ন আমরা আজকে সলভ করব। তো চল শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আগে থেকে কিছু জিনিস জানতে হবে। তো প্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে মূল। এই মূল তুমি যদি না জানো, তাহলে তুমি স্টয়কিওমেট্রি দিয়ে কোনো ক্যালকুলেশনই করতে পারবে না। তো এইটা আমরা লেকচার 1-এ পড়েছিলাম, এবং তুমি যদি লেকচার 1টা দেখে থাকো, তুমি 100% মূল রিলেটেড সব কিছু পারবা এবং স্টয়কিওমেট্রি দিয়ে ইজিলি সলভ করতে পারো সব কিছু। তো মূলকে যদি আমরা রিভাইজ করি একটু, তো মূলের সূত্র ছিল না তিনটা, যে n ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু কি লেখা যেত, ভি বাই 22.4 লিটার, আর কি লেখা যেত, n বাই 6.02 ইন্টু 10⁻23। তো এই রিলেশনটা আমরা বুঝেছিলাম এবং আমরা কোর কনসেপ্টগুলো, এক মোলের কনসেপ্ট, এগুলো আমরা বুঝেছিলাম। তো ওগুলো তোমাকে আবার রিক্যাপ করা উচিত। এবং সেকেন্ড যে জিনিসটা আমাকে জানতে হবে অবশ্যই, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ সমতাকরণ। তুমি যদি একটা রাসায়নিক সমীকরণ সমতা না করতে পারো, তাহলেও তুমি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করতে পারবে না, কারণ স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করতে হলে অবশ্যই প্রথম যে শর্তটা থাকে সেটাই হচ্ছে সমতা করতে হয়। সো তোমরা যদি সমতা না করতে পারো বা কোনো ডাউটস থাকে, তাহলে লেকচার 7টা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এগুলো সব কিছুর, তো তোমরা হচ্ছে দেখে আসবে। ওকে, তো আমাদের লেকচার আজকে শুরু করি। প্রথমে একটা ইন্টারেস্টিং ব্যাপার, মৌল অনুপাত। নামটাও খুব ইন্টারেস্টিং, কাজটা অনেক মানে ইন্টারেস্টিং। তো এটাকে ইংলিশে বলা হয় মোল রেশিও। এটা যদি আমাকে তোমাকে বুঝাইতে হয়, তাহলে আমি একটা হচ্ছে অন্য স্টাইলে বুঝাই। ধরো তুমি হচ্ছে আহ, এক গ্লাস কি বানাবা, শরবত বানাবা। ঠিক আছে, শরবত বানাবা। তো এক গ্লাস শরবত বানাতে তোমাকে সিয়াম ভাইয়া বলছে যে এক গ্লাস পানি লাগবে, এক গ্লাস পানি লাগবে, এবং তার সাথে একটা লেবু, একটা লেবু দিতে হবে। ওকে, বুঝছো যে এক গ্লাস শরবত বানাতে কি করতে হবে, এক গ্লাস পানি দিবে এবং একটা লেবু দিতে হবে। এখন সিয়াম ভাইয়া তারপরের দিন তোমার সাথে দেখা করছে, করে বললো কালকে তো এক গ্লাস খেয়েছি, খুব ভালো লাগছে, আজকে আমার 2 গ্লাস লাগবে। তো তোমার আজকে টাস্ক কি, 2 গ্লাস শরবত বানানো, তাই না, 2 গ্লাস শরবত। এখন সিয়াম ভাই তো তোমাকে শিখেছে এক গ্লাস শরবত কিভাবে বানাইতে হয়, এখন 2 গ্লাস কিভাবে করবে। তো তোমার মাথায় বুদ্ধি আসলো, আচ্ছা এক গ্লাস শরবত বানাতে যেহেতু এক গ্লাস পানি আর একটা লেবু লাগে, তাহলে অবশ্যই 2 গ্লাস শরবত বানাতে কি করতে হবে, আমার 2 গ্লাস পানি লাগবে, 2 গ্লাস পানি লাগবে, আর হচ্ছে কি লাগবে, 2টা লেবু দিব, তাহলেই তো হয়ে যাবে 2টা লেবু। তো কি হইলো, ওই দিনও তুমি পার পেয়ে গেলে যে 2 গ্লাস শরবত তুমি বানাই ফেলছো। পরের দিন বা তার কিছুদিন পর তোমার সিএম ভাই অনেকগুলো ফ্রেন্ড নিয়ে আসছে, 5জন ফ্রেন্ড আসছে, বলছে যে 5জন ফ্রেন্ডের জন্য আমার 5 গ্লাস শরবত লাগবে। তো তোমাকে এই কাজটা দিছে। এখন তুমি কি করবা, তুমি আবার প্রথম দিনে যাবা। প্রথম দিন ভাইয়া বলছিল এক গ্লাস শরবত বানাতে এক গ্লাস পানি লাগে আর একটা লেবু লাগে। তাইলে তুমি কি করবা, তো যেহেতু 5টা গ্লাস শরবত, তাহলে আমি 5 গ্লাস পানি নিব, নিলা 5 গ্লাস পানি, আর হচ্ছে 5টা লেবু দেব, প্লাস 5টা লেবু দেব, লেবু, হ্যাঁ। তাহলে আমার 5 গ্লাস শরবত হয়ে যাবে। এই যে এতটুকু বুঝছো না, এটাই হচ্ছে আমাদের মোল রেশিও। তো মোল রেশিও বা হচ্ছে মোল অনুপাত কি, মোল অনুপাত হচ্ছে এই যে তুমি বুঝতেছো যে এক গ্লাস শরবত বানাতে এক গ্লাস পানি আর 2টা লেবু যদি লাগে, তাহলে 2 গ্লাস শরবত বানাতে 2 গ্লাস পানি আর 2টা লেবু। তেমনিভাবে 5 গ্লাস শরবত আর 5 গ্লাস পানি, মানে 5 গ্লাস শরবত বানাতে 5 গ্লাস পানি আর 5টা লেবু লাগবে। তো আমাদের প্রথমে অনুপাত কত ছিল, কার কার অনুপাত প্রথমে, এই যে এইখান থেকে আমি লিখবো, হ্যাঁ, এই যে প্রথমটা দিয়ে, প্রথমটায় আমার অনুপাত ছিল কি, অনুপাত ছিল কি, কিসে কিসে অনুপাত, শরবত, শরবত অনুপাত
পানি। অনুপাত জিনিসটা তো বুঝি, অনুপাত না বুঝলে আমি এটা না কোথায় বুঝেছিলাম, স্থূল সংকেতে বুঝেছিলাম অনুপাত অনেক বিস্তারিত, ওইটাও দেখতে পারো। হ্যাঁ, অনুপাত, লেবু, শরবত, আচ্ছা, তো লেবু, হ্যাঁ, এই তিনটার অনুপাত, তাই না? আচ্ছা, তো প্রথমটা এই যে এইটার এইটার অনুপাত কত দেখো তো, 1 গ্লাস শরবত তার মানে 1, 1 গ্লাস পানি আর 1 গ্লাস লেবু, তো তিনটার অনুপাত কত, 1:1:1। যখন আমি তোমাকে 2 গ্লাস শরবত বানাতে বললাম তখন তুমি কি করছো, এগুলাকে দ্বিগুণ করে দিছো না, যেহেতু শরবত দ্বিগুণ হয়ে গেছে, পানির পরিমাণও দ্বিগুণ করছো, লেবুর পরিমাণও দ্বিগুণ করছো, তো তুমি কি করছো, জাস্ট গুণ করে দিছো, তাই না? যার যতটুক সেটা গুণ করে দিছো। তেমনি ভাবে আমাকে যদি 5 গ্লাসের কথা বলতো তুমি কি করতা, এই একের সাথে 5 গুণ করতা, এই একের সাথে 5 গুণ করতা, এই একের সাথে 5 গুণ করতা। তো এটাই হচ্ছে ভাইয়া আমার হচ্ছে মোল রেশিও। এখন তুমি তো বলতে পারো এটা তো বাস্তব উদাহরণ দিন, এবার আমার হচ্ছে কেমিক্যাল ইকুয়েশনে মোল ইকুয়েশনটা দেখা। তো চলো আমরা এবার কেমিক্যাল যে কোনো একটা ইকুয়েশনে দেখি। ধরো তোমার কাছে দেওয়া আছে, ওই যে আমরা পানি বানানোর বিক্রিয়া জানি না, হাইড্রোজেনের সাথে অক্সিজেন তুমি যদি দাও তাহলে কি হয়, পানি পাওয়া যায়। এই ইকুয়েশনটা ব্যালেন্স কিভাবে করে, ব্যালেন্স করতে হলে দেখো এখানে হাইড্রোজেন দুইটা আছে, এই সাইডে হাইড্রোজেন দুইটা আছে, হাইড্রোজেন ব্যালেন্সড, এখানে অক্সিজেন দুইটা আছে, অক্সিজেন এখানে একটা আছে, সো এখানে 2 গুণ করতে হয়, 2 গুণ করলে হাইড্রোজেন পরিমাণ 4টা হয়ে যায়, তো এখানে আমাকে 2 গুণ করতে হয়। তাহলে আমরা যদি এইভাবে বলি যে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন অণু মিলে 2 অণু পানি তৈরি করে, তাই না? এই যে সামনে যেটা থাকে না, এটা হচ্ছে অণু সংখ্যা বা মোল সংখ্যা, ওকে, অণু বা মোল, ওকে, এটাকে বলা হয় অণু বা মলিকিউল নাম্বার, এবং মলিকিউলকে আসলে মোল হিসেবে বলতেছে যে 2 মোল হাইড্রোজেন অণু এবং 1 মোল অক্সিজেন অণু মিলে 2 মোল পানি উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এখানে অনুপাত কি, এখানে অনুপাত হচ্ছে 2:1:2 না, হাইড্রোজেন অক্সিজেন আর হচ্ছে পানি। এখন তোমাকে আমি যদি বলি যে আমার লাগবে হচ্ছে 4 অণু পানি, 4 অণু পানি লাগবে, ওকে, মানে হচ্ছে 4H2O লাগবে, তাহলে এবার তোমাকে বলছে যে আমার কত অণু অক্সিজেন লাগবে, মানে অক্সিজেন লাগবে কত অণু এবং হাইড্রোজেন লাগবে কত অণু, এবং এটার অনুপাতটা আমি চাইছি, মানে যত লাগবে ওইটাই অনুপাত। সো চলো আমরা যদি বের করতে চাই, তাহলে দেখো এখানে কি, 2 অণু পানি পাওয়ার জন্য আমার লাগতো কয় অণু পানি, হাইড্রোজেন 2, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন আর হচ্ছে H2 এর অনুপাত কত ছিল, 2:2, যেটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি দুইটাকে তাহলে কি পাই, 1:1, এটা অনুপাত না? তার মানে একটা হাইড্রোজেন থেকে একটা পানি পাওয়া যায়। কিভাবে বললাম এটা, যে 2টা হাইড্রোজেন থেকে যেহেতু 2টা পানি পাওয়া যায়, তাহলে একটা হাইড্রোজেন থেকে একটা পানি পাওয়া যাবে, তাই না? তাহলে 4টা পানি থেকে কয়টা হাইড্রোজেন পাওয়া যাবে, 4 না, 4টা, 4টা পানি থেকে 4টা হাইড্রোজেন পাওয়া যাবে, ওকে। এবার দেখো আমরা যদি অক্সিজেন আর হচ্ছে পানির অনুপাতটা দেখি কতটুক, অক্সিজেন হচ্ছে একটা, পানি তৈরি হয় 2টা, তার মানে একটা অক্সিজেন অণু থেকে 2 অণু পানি তৈরি হয়, তাহলে 4 অণু পানি বানাতে কয় অণু অক্সিজেন লাগবে, 2টা থেকে একটা পাওয়া যায়, তাহলে 4টা থেকে 2টা পাওয়া যাবে না, সিম্পল ক্যালকুলেশন, সো 2। তো এই সেম জিনিসটাই হচ্ছে আমাদের কি মোল অনুপাত, মানে এটাই মোল অনুপাত বলা হয়, মোল রেশিও, যে কে কার সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, যে পানির সাপেক্ষে অক্সিজেন কিভাবে চেঞ্জ হচ্ছে, বা হাইড্রোজেনের সাথে অক্সিজেন কিভাবে চেঞ্জ হচ্ছে, বা হচ্ছে পানির সাথে হাইড্রোজেন কিভাবে চেঞ্জ হচ্ছে, সো এই জিনিসগুলা কি অনুপাতে চেঞ্জ হচ্ছে, এইটাই হচ্ছে আমার মোল অনুপাত। কথাটা বুঝতে পারছো? তো আমরা যদি আই হোপ এখন আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে সবকিছু বুঝবা, ওকে। তো এইখানে দেখো একটা কথা বলছে, মানে একটা কোশ্চেন আমাকে বলছে যে পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন সরবরাহ করলে 3 মোল অক্সিজেন থেকে কত মোল পানি উৎপন্ন হয়। তো প্রথমে আমাকে বিক্রিয়া লিখতে হয়, হ্যাঁ, তো আমি ধরো বিক্রিয়াটা লিখলাম যে কি, H2O2। আমরা এখনো মেইন ম্যাথগুলো যাই নেই, বুঝছো, এগুলো হচ্ছে আমার বেসিকেরও বেসিক জিনিস। তো এইখানে হচ্ছে 2 দিতে হয়, এইখানে 2 দিতে হয়, তাহলে আমাদের মোল রেশিও কি হয়, 2:1:2, তাই না? তাহলে আমাকে কি বলছে, 3 মোল অক্সিজেন থেকে কত মোল পানি উৎপন্ন হয়, এবং আমাকে বলছে যে এই যে কত মোল পানি উৎপন্ন হয়
3 মোল থেকে এটার জন্য পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন আমার সরবরাহ করছে, মানে এখানে এনাফ হাইড্রোজেন আছে। সো হাইড্রোজেন জাহান্নামে যাক এটা নিয়ে আমার ভাবতে হবে না, আমি ধরেই নিলাম এখানে এনাফ আছে, যেহেতু এখানে বলছে। তো এখন আমাকে ভাবতে হবে অক্সিজেন আর হচ্ছে পানির রেশিওটা নিয়ে। হ্যাঁ, তো অক্সিজেন আর পানির রেশিও কত? 1:2 না? তাহলে এখন আমাকে বলছে যে অক্সিজেন 3 বানাই দিছে, তাহলে পানি কি দ্বিগুণ হয়ে যাবে না? কারণ এখানে কত 3 গুণ করছো, দেখো 1 × 3 করছো, তাহলে 2 × 3 হয়ে যাবে না? তুমি যেভাবে বুঝো সেভাবে বুঝলেই হয়েছে। তাইলে কত হবে? 3 অণু অক্সিজেন থেকে তাহলে কত পাবা? 6 অণু পানি পাবা। বুঝছো? তুমি যেভাবে বুঝো, এই যে গুণ কইরা বুঝো বা মনে মনে বুঝো, যেমনে বুঝলেই হয়েছে, বুঝলেই হইলো যে আসলে এই মোল অনুপাতটা কি, বা 3টা অক্সিজেন থেকে কতগুলো পানি পাওয়া যায় ডেসপাইট যে হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ কি আছে, হাইড্রোজেন আছে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে মোল অনুপাত। চিন্তা করার দরকার নেই, এখনো যদি না বুঝো সামনে বুঝবা। তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। এখানে আমাকে বলছে রাসায়নিক সমীকরণের ধর্ম। তুমি বলবা সমীকরণে আবার কিসের ধর্ম? সমীকরণের ধর্ম হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক অপর একটি নির্দিষ্ট বিক্রিয়কের পরিমাণের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করে। মানে এই কথাটা আমরা এতক্ষণ যা করছি সেটাই বলছে। যে কি বলছে? যে নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক, মানে ধরো 2 গ্রাম একটা বিক্রিয়ক, ধরো হচ্ছে হাইড্রোজেন, অপর একটি বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণের সাথে, মানে ধরো 2 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করে, মানে ধরো হচ্ছে 4 গ্রাম পানি উৎপন্ন করে। এইটা হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া আর কি, যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 2 গ্রাম অক্সিজেন যদি দাও তাহলে 4 গ্রাম পানি পাবা। তুমি যদি এগুলার চেঞ্জ করো, মানে হচ্ছে ভ্যালু চেঞ্জ করো, তাহলে কিন্তু হচ্ছে পানিও তুমি হচ্ছে একটা ডিফারেন্ট নাম্বারে পাবো। হয়তো পানির প্রোডাকশন বাড়বে বা পানির উৎপাদন কমবে। তো এই জিনিসটা এখান থেকেও বোঝা যাচ্ছে মূল অনুপাত থেকে। দেখো আমার যখন নির্দিষ্ট পরিমাণ, না এই যে এই বিক্রিয়ায় দেখো 2 মোল হাইড্রোজেন অণু 1 মোল অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল পানি অণু উৎপন্ন করছে, তাই না? তো যখনই এটা তো নির্দিষ্ট পানি পাওয়ার জন্য 2 মোল পানি পাওয়ার জন্য, এখন যখনই আমি চেঞ্জ করছি অক্সিজেনের পরিমাণ চেঞ্জ করছি আর বলছে যে হাইড্রোজেন ইনাফ আছে, তখনই কিন্তু দেখো আমার উৎপাদের পরিমাণটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমি আর যদি নির্দিষ্ট কোনো উৎপাদ পাইতে হয় পরিমাণে, যে আমার 2 মোল পানি লাগবে, তাহলে আমাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক অপর একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়কের সাথে বিক্রিয়া করেই কিন্তু আমার হচ্ছে 2 মোল লাগবে, যেটা হচ্ছে 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন বিক্রিয়া করবে, তাহলেই আমি কি পাবো, 2 মোল পানি পাবো। আশা করি এই ধর্মটা বুঝছো রাসায়নিক সমীকরণের। ওকে, এখন আমাদের টপিকে আমরা হচ্ছে অফিসিয়ালি এন্টার করলাম, যেটা হচ্ছে স্টয়কিওমেট্রি বা সহগ অনুপাত সূত্র। এইটা পড়ার জন্য যা যা দরকার ছিল বেসিক আমি সব তোমাদের কাভার করে দিছি। এখন জাস্ট মানে ধুপধাপ ম্যাথ সলভ করবো। ওকে, তো এখানে বলছে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদকের পরিমাণ এবং উৎপাদকের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলে। আমরা এতক্ষণ যা করলাম, কি করলাম এতক্ষণ, যে এইখানে দেখো এই যে এই এক্সাম্পলে আমরা বলছি এই যে 4 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন অণু, কত মোল হাইড্রোজেন অণু, মানে কি আমাকে উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ বের করছি। আবার হচ্ছে এইখানে কি করছি, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বের করছি, না যে 3 মোল অক্সিজেন থেকে কত মোল পানি উৎপন্ন হয়, মানে কি এটা একটা হচ্ছে বিক্রিয়ক, তাই না? এটা হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়ক আর এখান থেকে কত উৎপাদ উৎপন্ন হয় সেটা আমরা বের করছি না? তাহলে কি স্টয়কিওমেট্রি হচ্ছে রসায়নের যে শাখায় উৎপাদকের পরিমাণ থেকে, মানে হচ্ছে উৎপাদকের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ এবং বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদকের পরিমাণ হিসাব করা হয়, তাকেই বলা হয় স্টয়কিওমেট্রি বা সহগ অনুপাত সূত্র। অনেক সময় তোমাকে বিক্রিয়কের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ বের করতে বলতে পারে, বা উৎপাদকের পরিমাণ থেকে আরেকটা উৎপাদকের পরিমাণ বের করতে পারে। তখন বলে দিবে যে বাকিগুলা তোমার ইনাফ আছে, যতটুকু দরকার ছিল ততটুকু আছে, এবার তুমি এটা বের করো। ওকে, এখন এই জিনিসটা মাথায় রাখবা। এটা আমরা প্রথমেই বললাম না যে সহগ অনুপাত সূত্রে বা স্টয়কিওমেট্রিতে মোল অনুপাত দ্বারা একে অপরের তুলনা করে সবকিছু হিসাব করা হয়। মোল অনুপাত বলতে কি, ওই যে আমাদের মোলের কনসেপ্টটা কিন্তু লাগবেই মূল অনুপাতে। ওই যে 1 মোল কিভাবে লিখতেছিলাম,
2 মোল কেমনে লিখছি, ঠিক আছে। 1 মোল সমান কত গ্রাম, মানে হচ্ছে একটা অণুর ক্ষেত্রে ধরো হাইড্রোজেন অণুর 1 মোল সমান কত গ্রাম হবে, 1 × 2 মানে হচ্ছে 2 গ্রাম। তারপর হচ্ছে এখানে কতগুলো অণু থাকবে 1 মোলে, 6.02 × 10⁻23টি অণু থাকবে। তারপর এখানে হচ্ছে এসটিপিতে আয়তন কত হবে, এসটিপিতে 22.4 লিটার, তাই না। তো এগুলা হচ্ছে আমরা প্রথম লেকচারে পড়েছিলাম মোলের, এই যে এইভাবে একে একে যে H2 যদি বলো তাহলে কি হয়, 1 মোল হয়। তারপর এটার হচ্ছে ভর কত হয়, 2 গ্রাম হয়। তারপর এখানে এসটিপিতে আয়তন কত হয়, 22.4 লিটার। তারপর এখানে অণু থাকে কতগুলো, 6.02 × 10⁻23। সো এগুলো নিয়ে যদি এখনো ক্লিয়ার না থাকো তাহলে কিন্তু এখানে যেতে হবে, মানে প্রথম লেকচার যেতে হবে এবং শিখে আসতে হবে। এবং অবশ্যই এই ফর্মুলাটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা তো হচ্ছে ফর্মুলা ছাড়া আমরা যখন সলভ করতেছি, যখন ফর্মুলা দিয়ে ইউজ করি n = W/mv/22.4 আর হচ্ছে n/6.02 × 10⁻23। সো ফর্মুলা দিয়ে করলে এই ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে, ফর্মুলা ছাড়া করলে এইটা মনে রাখলেই হচ্ছে। ওকে, চলো শুরু করা যাক। এবার ম্যাথ সলভ করবো আই গেস। আচ্ছা, প্রশ্ন সমাধান করার নিয়ম, মানে ম্যাথ সলভ করার নিয়ম, এটা আমরা ম্যাথ সলভ করতে করতে দেখি। এটা একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা আমরা পড়ি। বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তো চলো সমাধান করার নিয়মটা দেখি। তো প্রথম নিয়ম, প্রথমে বিক্রিয়া লিখতে হবে। বিক্রিয়াটা কি হবে, এখানে দেখো ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় অক্সিজেন, মানে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে এবং উৎপন্ন হয়েছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। প্রথম ধাপ ডান। সেকেন্ড ধাপ আমাকে বলছে স্টয়কিওমেট্রি ব্যবহার করতে হলে অবশ্যই বিক্রিয়া সমতা করতে হবে। এবার অবশ্যই বিক্রিয়া সমতা করি। তো উৎপাদকে ম্যাগনেসিয়াম আছে একটা, বিক্রিয়কে ম্যাগনেসিয়াম একটা, সো সমতা আছে। কিন্তু বিক্রিয়কে অক্সিজেন আছে দুইটা, এখানে আছে একটা, সো এখানে 2 গুণ করো, তাহলে এখানে 2 দিলেই হচ্ছে, তাই না। 2 গুণ করলে ম্যাগনেসিয়াম দুইটা হচ্ছে, সো এখানে 2 গুণ করলাম, হয়ে গেল। সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, প্রশ্নে যার পরিমাণ দেওয়া থাকবে, এখানে পরিমাণ দেওয়া আছে কার, ম্যাগনেসিয়ামের পরিমাণ দেওয়া আছে না 2 গ্রাম, এবং যার পরিমাণ নির্ণয় করতে বলছে কার পরিমাণ, ম্যাগনেসিয়াম অক্সাইড, না, যে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। বিক্রিয়ার মাধ্যমে তাদের মোল সংখ্যা, ভর, অণু বা পরমাণু সংখ্যা অথবা এসটিপিতে আয়তন লিখে ফেলবো। ওকে, বিক্রিয়ার মাধ্যমে তাদের মোল সংখ্যা লিখবো এবং এই মোল সংখ্যা থেকেই তো পরে হচ্ছে আমরা ভর পাই, অণু বা পরমাণু সংখ্যা অথবা এসটিপিতে আয়তন লিখতে পারি, তাই না। ওকে, এবং 4 নাম্বার কি, তারপর বুঝাচ্ছি, এবার আমি বুঝাচ্ছি সবকিছু। তো একটু ক্লিন করি। ওকে, তো ভয় পাওয়ার কিছুই নাই, মানে খুবই ইজি জিনিসপাতি অ্যান্ড খুবই ইজি ম্যাথ, বুঝছো। মানে শিওরলি তুমি 3 মার্কস পাবো যদি আসে। হ্যাঁ রে, কলমে কালি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখানে কয় মোল আছে, প্রথমে মোল লিখতে বলছে না, প্রথমে মোল লিখতে হবে কারণ মোল অনুপাত দিয়ে করি। তো এখানে আছে হচ্ছে 2 মোল, তাই না। এখানে আছে কত, 1 মোল, আর এখানে আছে হচ্ছে 2 মোল। যেহেতু আমাকে জাস্ট ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম অক্সাইড এই দুইটার পরিমাণ এবং পরিমাণ বের করতে বলছে, সেই ক্ষেত্রে অক্সিজেন জাহান্নামে যাক, এটা নিয়ে আমার হচ্ছে কোনো মাথা ব্যথা নাই। ধরে নিলাম অক্সিজেন এই এতটুকুর জন্য পর্যাপ্ত পরিমাণ আছে। তো এখন আমাকে বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম, মানে হচ্ছে অ্যামাউন্ট চাইছে। তো 2 মোল ম্যাগনেসিয়াম থেকে আমরা যদি গ্রামে নিতে চাই তাহলে কত হবে, 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু সমান কত, 2 ইন্টু ম্যাগনেসিয়ামের আণবিক ভর, পারমাণবিক ভর 24, তাহলে কত হয় 48 গ্রাম, তাই না। আর হচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর কতটুকু, 2 ইন্টু ম্যাগনেসিয়াম হচ্ছে 24 প্লাস হচ্ছে 16, তাই না। তাহলে এটা হবে হচ্ছে 80 গ্রাম, তাই না। 24 প্লাস 16 40 ইন্টু 2 80 গ্রাম। তাহলে দেখো পরিমাণ চাইছে কার, ম্যাগনেসিয়াম অক্সাইড, তো ম্যাগনেসিয়াম অক্সাইড ডানে থাকবে, আর পরিমাণ দেওয়া আছে কার, এর, তাহলে এ হচ্ছে বামে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এইখান থেকে লিখি না, ওই যে আমরা যতবারই মোল ক্যালকুলেশন করছি, ওই যে সিয়াম ভাইয়া শিখাই গেছে 1 মোল লেবুর শরবত, সরি 1 গ্লাস লেবুর শরবত বানাইতে 1 গ্লাস পানি আর একটা লেবু লাগে। সো ওইটা থেকে পরে আমরা ডিরাইভ করতেছিলাম না। তেমনি ভাবে আমরা যখনই কোনো ইকুয়েশন লিখতে যাব তখনই আমার মেইন ইকুয়েশন, মানে এই ইকুয়েশন থেকে লিখতে হবে, যেটা কি দেখো, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমরা পাইছি কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড,
80 গ্রাম। এটা এবার আমরা লিখবো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু থেকে, ম্যাগনেসিয়াম কিন্তু পরমাণু এখানে না, অণু কিন্তু না, মানে ম্যাগনেসিয়ামকে ভাঙলে ম্যাগনেসিয়ামে পাচ্ছে, এই জন্য এটা পরমাণু, জাস্ট টু বি ক্লিয়ার। ওকে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু থেকে থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কতটুক? পাওয়া যায় 80 গ্রাম, তাই না? তাহলে এবার আমাকে বের করতে বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় অক্সিজেন, মানে এটা তো জাহান্নামে গেছে, ইনাফ আছে, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, মানে 2 গ্রাম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে ঐকিক নিয়ম, 1 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু থেকে পাওয়া যায় কত? 80 ডিভাইডেড 48 গ্রাম, আর হচ্ছে 2 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? 2 গ্রাম থেকে 80 ইন্টু 2 ডিভাইডেড 48 গ্রাম। তাহলে যদি ক্যালকুলেট করো তাহলে কত আসতেছে? 80 into 2 divided 48, so which is 3.33 gram. 3.33 গ্রাম। অ্যান্সার বুঝছো কিভাবে করছি? প্রথমে হচ্ছে আমরা মেইন ইকুয়েশন থেকে এই লাইনটা লিখছি, তারপর আমাকে যেটা চাইছে সেটা আমরা হচ্ছে ডিরাইভ করছি। এখন ওকে, নেক্সট ম্যাথ। এখানে বলছে 5টা নাইট্রোজেন অণু থেকে কয়টা অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়? নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, এটা কি বিক্রিয়া? নাইট্রোজেন থেকে কিভাবে অ্যামোনিয়া উৎপন্ন হয় এটা একটু জানতে হবে। N নাইট্রোজেনের সাথে তুমি যদি H2 যোগ করো তাহলে পাচ্ছ কি? অ্যামোনিয়া। এখন সমতা করতে হবে, এইখানে নাইট্রোজেন 2টা, সো এখানে 2 দাও, তাহলে হাইড্রোজেন 6 হয়েছে, এখানে 3 দাও, হইল। এবার আমাকে কি করতে হবে? মোল লিখতে হবে, মোল রিলেশন, তাই না? এটা হচ্ছে 1 মোল। চাইছে কার কার? নাইট্রোজেন এটা দেওয়া আছে, চাইছে হচ্ছে অ্যামোনিয়া, তো হাইড্রোজেন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ও জাহান্নামে যাক। এটা কত? 2 মোল দেওয়া আছে। আচ্ছা, তাহলে 1 মোলে আমাদের কি থাকে বলো তো? 1 মোলে অণু থাকে কয়টা? যেহেতু এখানে অণু না, অণুর সম্পর্ক, তো 1 মোলে অণু থাকে কয়টা? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু থাকে না? আর NH3 2 মোলে অণু থাকবে কতটা? 2 জাস্ট গুণ হয়ে যাবে না? যে 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি না? মানে এইটা হচ্ছে কিভাবে করছি, যদি না বুঝো, এক্সট্রিমলি যদি প্রবলেম হয় তাহলে দেখো, 1 মোলে 1 মোল NH3 সমান আমরা কি লিখতে পারি? 6 পয়েন্ট, সমান না কিন্তু ইকুইভ্যালেন্ট আর কি, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি অণু, তাই না? তাহলে 2 মোল কি হবে? 2 মোল NH3 তে জাস্ট 2 গুণ করে দিবা না, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা অণু হবে না? তো এই লাইনটা কিভাবে লিখছে এটা আবার জিজ্ঞেস করিও না, এটা লেকচার 1 আমরা খুব ভালোভাবে শিখেছিলাম। তাহলে আমাকে বলছে 5টা নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। তো নাইট্রোজেনকে আমরা লেফটে রাখবো আর অ্যামোনিয়াকে রাইটে রেখে আমরা একটা হচ্ছে কি লিখবো, এই যে এটার উপর বেস করে একটা লাইন লিখবো। সেটা কি লিখবো? যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি নাইট্রোজেন অণু থেকে 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি NH3 মানে অ্যামোনিয়া অণু পাওয়া যায়, তাই না? পাওয়া যায়। এটা তো আমি লিখতে পারি, ওই যে সিয়াম ভাইয়ের প্রথম শরবত বানানোর থেকে আমরা হচ্ছে এটা লিখছি। তো সিয়াম ভাইয়ের প্রথম শরবত বানানো আর এই রিয়াকশনের প্রথম শরবত মানে হচ্ছে এই যে এটা। এবার আমরা কি করব? 5টার জন্য বের করব। তো একটি নাইট্রোজেন অণু থেকে কত হবে? 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অ্যামোনিয়া অণু পাওয়া যায়। তাহলে 5টার জন্য কত হবে? সো 5টার জন্য কত হবে? 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 5 হবে না, ইন্টু 5 ডিভাইডেড 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো এটা কাটা যায়, তাহলে কত থাকে? 10টি। এখন তুমি যদি চালাক হও তাহলে তো বলবা সিয়াম ভাইয়া তো খুবই বলদ। কেন? কারণ এখানে দেখতেছি যে 1 মোল থেকে 2 মোল হয়, তাইলে 1 মোলে 1 মোল বলতেই তো বুঝাইতেছে যে এখানে হচ্ছে এতগুলো অণু আছে, তার মানে কি এইখানে আছে হচ্ছে এতগুলো, মানে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23।
আর এখানে তাহলে কত পাবো, তার দ্বিগুণ। তাহলে এখানে আমি যদি একটা পাই, মানে এখানে যা পাচ্ছি এখানে তার দ্বিগুণ পাচ্ছি। এখানে আমি যদি একটা পাই এখানে পাচ্ছি দুইটা, তাহলে এখানে যদি আমি পাঁচটা পাই তাহলে এখানে পাবো কয়টা, 10টা। বুঝছো? সো আমাকে বোকা বলিও না প্লিজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বলছে 5 গ্রাম KClO3 থেকে এসটিপি তে কত আয়তনে অক্সিজেন পাওয়া যাবে। এসটিপি থেকে কত গ্রামে অক্সিজেন পাওয়া যাবে, মানে KClO3 এইভাবে ভাঙতে হয়, বুঝছো? এই যে এই সমীকরণগুলো লেখা না খুবই ইম্পর্টেন্ট। এটাকে তাপ দিলে ভাঙে, ভাঙলে পাওয়া যায় KCl। KCl পাওয়া যায়, হ্যাঁ KCl পাওয়া যায়, আর হচ্ছে অক্সিজেন পাওয়া যায়। ওকে, তো এবার এটাকে কি করতে হবে, সমতা করতে হবে। সমতা করলে কি হয় দেখো, পটাশিয়াম, সরি পটাশিয়ামই তো, পটাশিয়াম, ক্লোরিন, আর হচ্ছে এই দুইটা তো একটা একটা করে আছে। সো এখানে তো হচ্ছে কি সমতা হয়ে আছে, এখানে অক্সিজেন তিনটা এখানে দুইটা। সো কি করতে হবে, এখানে 3 গুণ করতে হবে, এখানে 2 গুণ করতে হবে। এত পড়াইতে পড়াইতে কে মানে যে পটাশিয়াম এটাই ভুলে গেছি। আচ্ছা, তো এখন এখানে আমাকে তারপর কি লিখতে হবে, মোলের মানে অনুপাতগুলো। এটা হচ্ছে KClO3, এটা এ জাহান্নামে যাবে, আর হচ্ছে আমাকে এটা লাগবে 3 মোল, তাই না? এখন দেখো, আহ, আমাকে বলছে হচ্ছে KClO3 গ্রামে, আর অক্সিজেন বলছে হচ্ছে আয়তনে। তো 2 মোল KClO3 তে কত গ্রাম থাকে এটা বের করে কিভাবে, 2 ইন্টু এটার হচ্ছে আণবিক ভর কতটুকু আছে, 2 মোলে কতটুকু KClO3 থাকে, 2 ইন্টু এটা আণবিক ভর করলেই হচ্ছে না। তো আণবিক ভর কত পটাশিয়ামে, 39 প্লাস 35.5 প্লাস হচ্ছে 16 × 3, সো এত গ্রাম হবে। তো যেটা হওয়া উচিত হচ্ছে 245, এটা আমার মুখস্থ আছে। লেটস সি ওইটাই বাইরে হয় কিনা, 16 × 3 ইন্টু 2, সো ইয়েস 245 গ্রাম। তো 2 মোল KClO3 সমান কত লিখতে পারতেছি, 245 গ্রাম। আর 3 মোল অক্সিজেন, এখানে কি আমরা গ্রাম বের করবো নাকি আয়তন বের করবো বলতো? এখানে কিন্তু আয়তন বের করব। এসটিপি বলছে, তো এসটিপিতে আমরা কি জানি, এসটিপিতে 1 মোল অক্সিজেন ইকুইভ্যালেন্ট 22.4 লিটার। তাহলে 3 মোল অক্সিজেন তাহলে কত হবে, 3 ইন্টু 22.4 লিটার। এটা জাস্ট গুণ করে দিতে হয়, বুঝছো? এখনো না বুঝলে আরো প্র্যাকটিস করো। সো 3 ইন্টু 22.4 লিটার। তাহলে ওই যে প্রথম লাইন লেবুর শরবত দিয়ে আমরা লিখবো, তাহলে কি লিখতে পারি, 245 গ্রাম KClO3 থেকে 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। 1 গ্রাম KClO3 থেকে তাহলে কি হবে, 3 × 22.4 ডিভাইডেড 245, এত লিটার অক্সিজেন পাওয়া যাবে। আর হচ্ছে লাস্টলি আমাকে চাইছে কত, 5 গ্রাম। সো 5 গ্রাম থেকে 3 × 22.4 ইন্টু 5 ডিভাইডেড 245, এত লিটার অক্সিজেন পাওয়া যাবে। সো ক্যালকুলেট করেই দেই, কারণ তোমরা তো স্ক্রিনশট নিবা আমি যতদূর জানি, নিজে পড়বা কি না। কিন্তু এগুলো তুমি যদি প্র্যাকটিস না করো নিজে খাতায় বসে বসে, পড়ার টেবিলে বসে, তাহলে কোনো লাভ নেই বাবা। মানে তুমি পরীক্ষা হলে শিওর ভুল করবা। সো নিজে হাতে হাতে করতে হবে। এটা আসতেছে 1.3714, ওকে 1.3714, 4 ঘর পর্যন্ত নেওয়া ভালো দশমিকের পর। ওকে, তাহলে ক্যালকুলেশনটা মোর প্রিসাইজ আনসার আছে। তো কি পাবো আমরা, 5 গ্রাম KClO3 থেকে কত লিটার অক্সিজেন পাওয়া যায়, 1.3714 লিটার। আই হোপ বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে বলছে 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণ দহন করতে কতগুলো অক্সিজেন অণু প্রয়োজন হয়। তাহলে কার্বনের দহন কিভাবে হয়, কার্বনের সাথে অক্সিজেন দিয়ে দহন করতে হয়। মানে যত দহন হয় বুঝছো সবগুলো অক্সিজেন দিয়ে হয়, তাহলে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা কি করব, সমতা করব। দেখো সমতা করে আছে, একটা কার্বন একটা কার্বন, দুইটা অক্সিজেন দুইটা অক্সিজেন। অক্সিজেন এখন আমাকে কে কাকে কাকে দিতে হবে, 6 গ্রাম কার্বনের কথা বলছে, মানে কার্বনকে এখন নিতে হবে, আর কাকে নিতে হবে, অক্সিজেন। আচ্ছা, এই দুইটা নিতে হবে। দেখো এবার বিক্রিয়ক থেকে বিক্রিয়কের পরিমাণ চাইছে, আর এটা হচ্ছে জাহান্নামে যাক। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এখন দেখো প্রথমে কি করতে হয়, মোল লিখতে হয়। সো 1 মোল, এখানে কি লিখতে হয়, 1 মোল, মানে একটা মোলই তো আছে,
অক্সিজেন অণু। এখন 1 মোল কার্বনে কত গ্রাম? 12 গ্রাম। 1 মোল অক্সিজেন অণুতে কত গ্রাম? 32 গ্রাম। এখন আমাকে বলছে কি যে অক্সিজেনে চাইছে কিন্তু অণু, তাহলে 1 মোল অক্সিজেন অণুতে কতটুকু অণু থাকে? 6.02 × 10⁻23t। দেখছো সব জায়গায় মোল লাগতেছে। তাহলে 6 গ্রামে কত? তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আগের মতো সিয়াম ভাইয়ের প্রথম লাইন, 12 গ্রাম কার্বনকে বাতাসে, আচ্ছা লিখে নিও, বাতাসে সম্পূর্ণ দহন করতে অক্সিজেন অণু লাগে, জাস্ট আমি অক্সিজেন লিখলাম 6.02 × 10⁻23t। তাহলে হচ্ছে 1 গ্রাম কার্বনকে বাতাসে এত করতে 6.02 × 10⁻23 ডিভাইডেড 12। সুন্দর করে লিখবা কিন্তু, পরীক্ষার হলে আবার আমার মতো করে লিখো না, কেটে দিবে পুরো। আর 6 গ্রাম, হ্যাঁ 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণ দহন করতে কত লাগবে? 6.02 × 10⁻23 × 6 ডিভাইডেড বাই 12। তাহলে থাকে কত? তাহলে কতটি থাকে বলো তো? 6, 12 মানে 2 দিয়ে ভাগ করলেই হচ্ছে 6.02 × 10⁻23 divided 2, which is 3.01 × 10⁻23t অণু, তাই না? তাহলে 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণ দহন করতে কতগুলো অক্সিজেন পরমাণু লাগে? অক্সিজেন অণু লাগে আর কি, এটা তো অণু তাই না? সো অক্সিজেন অণু লাগে কতগুলো? 3.01 × 10⁻23t। এখন একদল আবার বলবে স্যার তো বোকা। কেন বোকা? কারণ এখান থেকে তো বোঝা যাচ্ছিল, কোনখান থেকে বোঝা যাচ্ছিল যে এটা যেহেতু হচ্ছে 1 মোল ছিল, এটাও 1 মোল, মানে মোল রেশিও 1:1। সো 1 মোলে 12 গ্রাম, 12 গ্রাম। আর হচ্ছে আমি করছি কার্বনের ইয়াটাকে কি করছি? অর্ধেক করছি, অর্ধেক করে করছি কত? 6 গ্রাম। 6 গ্রাম হচ্ছে কত? 0.5 মোল না তাইলে? আচ্ছা এটা হচ্ছে 0.5 মোল। অনুপাত তাইলে কত হবে? যেহেতু 1:1 ছিল তাইলে অক্সিজেনের অনুপাত কি হয়ে যাবে? 0.5 মোল। তাহলে 1 মোলে থাকে এত, 0.5 এ কত হবে? 0.5 ইন্টু হচ্ছে 6.02 × 10⁻23। তো এইভাবেও করা যায়, তুমি যেভাবে বুঝো সেটাই। তুমি যত স্মার্টেস্ট ওয়েতেই করতে পারো না কেন, এটা তোমার অ্যাডভান্টেজ, ওকে? আর যত স্মার্টেস্ট ওয়েতে ইউজ না করতে পারলো, তুমি যদি এইভাবে করো তুমিও 3 মার্কসই পাবা, কিন্তু সময় একটু বেশি লাগবে, কোনো সমস্যা নেই, সময় নিয়ে আমাদের অত ঝামেলা নেই, 2.5 ঘন্টা দেয় তাই না? ওকে, এবার বলছে কোশ্চেনটা দেখো, 2 গ্রাম মিথেনকে 2 গ্রাম মিথেনকে বাতাসে সম্পূর্ণ দহন করলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় কত? প্রমাণ অবস্থা বলতে এসটিপি। ওকে, হো সো মিথেনকে আমরা যদি দহন করি CH4 প্লাস অক্সিজেনের সাহায্যে দহন করতে হয় না, পাই কি আমরা? কার্বন ডাই অক্সাইড ও পানি। সবসময় মাথায় রাখবা কোনো হাইড্রোকার্বনকে আমরা যদি পোড়াই, দহন করি, তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি পাওয়া যায়, ওকে? তো এটাকে আমরা যদি এখন সমতা করি, তাহলে এখানে হাইড্রোজেন তাহলে 2, সমতা করতে হয় কিভাবে? যে কোনো হাইড্রোকার্বন যদি থাকে তাহলে সেখানে প্রথমে কি করতে হয়, মানে দহন বিক্রিয়া প্রথমে কার্বনকে সমতা করতে হয়, যেহেতু কার্বন সমতা হয়ে আছে, সো এটা থেকে আমাকে আর কোনো কনসার্ন দেওয়া লাগে নেই। তারপর হাইড্রোজেনকে করতে হয়, সো করে ফেলছি। তারপর অক্সিজেন, এখন দেখো অক্সিজেন কত হয়েছে? এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানে 2 গুণ করলাম। এখন আমাকে বলছে যে 2 গ্রাম মিথেন মানে হচ্ছে এটাকে নিব, দহন করতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এটাকে নিব, এটার হচ্ছে ইয়া লাগবে, আয়তন লাগবে। সো এটাও জাহান্নামে, এটাও জাহান্নামে, এগুলো নিয়ে আমি আর ভাববো না। তো এটা হচ্ছে কত মোল? 1 মোল। এটা কত মোল? 1 মোল। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 1 মোলে কত গ্রাম? এটা 12 প্লাস 1 × 4, তার মানে হচ্ছে 16 গ্রাম। আর এখানে 1 মোলে কত লিটার হবে আয়তন? এসটিপিতে 22.4 লিটার। তাই লিখতে পারবো না 16 গ্রাম CH4 এসটিপিতে আয়তন, মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন যেটা হয় সেটার আয়তন কত হয়? 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তো 1 গ্রামে কত? 22.4 ডিভাইডেড 16 লিটার কার্বন ডাইঅক্সাইড। আর হচ্ছে 2 গ্রামে কত? 22.4 ইন্টু 2 ডিভাইডেড বাই 16 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে কত হয়? 8 অ্যান্ড হচ্ছে 22.4 ডিভাইডেড
8, so it's 2.8 liter of carbon dioxide. বুঝছো, খুবই ইজি, মানে একটা সলভ করতে জানলে সবগুলোই সলভ করতে পারবো এখন। দিনাজপুর বোর্ড 2023 কোশ্চেনটা সিমিলার, খালি একটু ভয় লাগাই দিছে, ও একটা রিয়াকশন দিছে। রিয়াকশনটা কি 2 ক্যালসিয়াম প্লাস অক্সিজেন অণু করে 2 আর আর, তাহলে কি হবে, ক্যালসিয়ামের সাথে অক্সিজেন দিলে কি হয়, ক্যালসিয়াম অক্সাইড। দেখো ওরা সমতা করে দিছে, 2 2 করে ওরা সমতা করে দিছে। এখন আমাকে বলছে আর যৌগ, আর যৌগ কোনটা, এইটা। আর যৌগের 10 গ্রাম, মানে আমাকে বলছে এইটার পরিমাণ দেওয়া আছে, 10 গ্রাম উৎপন্ন করার জন্য কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। প্রথমে আর কি করব, মোল, তো এটা 2 মোল, এটাও 2 মোল, তাই না, এটাও 2 মোল। তাহলে 2 মোল ক্যালসিয়াম পরমাণুর ভর কত, 1 মোলের ভর হচ্ছে 40 আর হচ্ছে 2 80 গ্রাম, মানে হচ্ছে যে এতটুকের ভর বের করি আর কি আমরা, 2 মোল বলতে এতটুকু বোঝায় না, সো ওইটারই ভর বের করি। আর 2 মোল ক্যালসিয়াম অক্সাইড, সো 2 ইন্টু ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস 16, তো এটা হবে হচ্ছে 112 গ্রাম, 56 ইন্টু 2 112 গ্রাম। বাট আমাকে এই গ্রামই চাইছে, হ্যাঁ। এখন আমাকে বলছে 10 গ্রাম উৎপন্ন করতে, 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করার জন্য কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম। তাহলে আমি কি বলতে পারি, প্রথম লাইন থেকে সিয়াম ভাইয়ের প্রথম লাইন, 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আমি একবার লিখি, উৎপন্ন করতে ক্যালসিয়াম প্রয়োজন, ক্যালসিয়াম প্রয়োজন কত, 80 গ্রাম লাগছে না, 80 গ্রাম লাগছে। অক্সিজেন তার সাথে কত লাগছে এটা কিন্তু জাহান্নামে, এটা কিন্তু আমরা দেখবো না, কারণ অক্সিজেনের কথা বলেই নেই, ধরে নিব যথেষ্ট পরিমাণ আছে। তাহলে 10 গ্রাম, তাই না, সো 1 গ্রামের জন্য কত হবে, 80 ডিভাইডেড 112, আর হচ্ছে 10 গ্রামের জন্য কত হবে, 80 ইন্টু 10 ডিভাইডেড 112 গ্রাম, তাহলে কত হবে 800 ভাগ 112, যেটা আসতে হচ্ছে 7.14, 7.14 গ্রাম। বুঝতে পারছো? তো চলো নেক্সট কোয়েশ্চেন করি। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2022, সবই দেখি দিনাজপুর বোর্ডই। আচ্ছা, এখানে বলছে 18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এবং 15 গ্রাম লঘু HCl। আচ্ছা, লঘু আর হচ্ছে কনসেন্ট্রেটেড, এগুলো আমরা পড়েছিলাম না মোলার দ্রবণে, তো এটা যদি না বুঝো তাহলে মোলার দ্রবণে চেও, ওকে। তো এর মধ্যে বিক্রিয়া ঘটালে লবণ তৈরি হয়। সো আসলে বিক্রিয়াটা কি হয়, ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কার সাথে, HCl এর সাথে, এবং উৎপন্ন হয় কি, লবণ। লবণ তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড, তাই না, সো MgCl2 প্লাস হচ্ছে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস উৎপন্ন হবে হচ্ছে পানি, তাই না। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট, এবার এটা আমরা যদি কি করি, সমতা করতে হবে, তাই না। তো সমতা করলে এখানে দেখো ম্যাগনেসিয়াম একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানে ক্লোরিন একটা, এখানে ক্লোরিন দুইটা, তো এখানে 2 গুণ করতে হবে, তাহলে হাইড্রোজেন 2 কিন্তু হয়ে যাবে, হাইড্রোজেন পরিমাণ বাড়বে আর কি। তো এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা, এখানে অক্সিজেন কত, 3টা না, এখানে অক্সিজেনও কিন্তু 3, তো আর কি আছে, হাইড্রোজেন এখানে 2টা, এখানে 2টা, তার মানে তো ইকুয়েশন ব্যালেন্সড, ওকে। আমাদের ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে, দেখো ম্যাগনেসিয়াম একটা একটা, কার্বন এখানে একটা, এখানে একটা, অক্সিজেন এখানে 3টা, এখানে একটা, এখানে 2টা, সো 3টা, হাইড্রোজেন এখানে 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে ক্লোরিন 2টা, এখানে ক্লোরিন 2টা, ওকে, তার মানে সবকিছু ব্যালেন্সড। তো এবার আমরা কি করব, মোল। এখন কার কার দেখো তো, উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে, মানে এটার কথা বলছে, ধাতব লবণ তৈরি করতে হলে আরো বিক্রিয়ক যোগ করার প্রয়োজন কিনা, মানে এটার 20 গ্রাম আমরা তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ, এটার পরিমাণ দিছে, এই 20 গ্রাম তৈরি করতে কি এদের পরিমাণ আরো বাড়াইতে হবে কিনা, এদের একটার পরিমাণ দিছে কত, এই সেলের পরিমাণ 15 গ্রাম বলছে, তাই না। আচ্ছা, আর এটার পরিমাণ বলছে কত, 18 গ্রাম। তো 20 গ্রাম তৈরি করতে কি 15 গ্রাম সাফিসিয়েন্ট বা 18 গ্রাম কি সাফিসিয়েন্ট, এটাই বলছে যে যাচাই করে দেখতে। তো ফর HCl, হ্যাঁ, HCl এর জন্য আমরা যদি যাচাই করি তাহলে কিভাবে করব, আগে হচ্ছে আমাদের মোল লাগবে, তাই না, এটা কত 1 মোল, এটা 2 মোল, মানে টিপিক্যাল স্টয়কিওমেট্রি, আর এটা হচ্ছে 1 মোল। আচ্ছা, এখন 2 মোল HCl বলতে কত বোঝায়, 2 ইন্টু
35.5 প্লাস 1 আর কি, তাই না? তাহলে হচ্ছে 73 গ্রাম। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 24 প্লাস 35.5 ইন্টু 2 না, 71 প্লাস 24, 95 গ্রাম। তাহলে আমি প্রথমে দেখব যে 15 গ্রাম থেকে কি 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যায় কিনা। এটা চেক করতে হলে কি হবে, সিয়াম ভাইয়ের প্রথম লাইন 73 গ্রাম HCl হতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যায় হচ্ছে 45 গ্রাম, 45 না সরি 95 গ্রাম। নিজের লেখা নিজেও বুঝতেছি না, রাইট, প্যারা নেই, 95 গ্রাম। তাহলে 1 গ্রাম HCl থেকে পাওয়া যায় কত, 95 ডিভাইডেড 73 গ্রাম। আর হচ্ছে আমাকে HCl এর পরিমাণ দেওয়া আছে কত, 15 গ্রাম। তো 15 গ্রাম HCl হতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যায় 95 ইন্টু 15 ডিভাইডেড 73। তো 15 গ্রাম থেকে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাচ্ছি হচ্ছে কত, 95 ইন্টু 15 ডিভাইডেড 73, which is 19.52, তাই না? এত গ্রাম আমরা কিন্তু 20 গ্রাম পাচ্ছি না, আমরা কিন্তু হচ্ছে 20 গ্রাম পাচ্ছি না। 15 গ্রাম HCl থেকে কি আমরা 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাচ্ছি না? তার মানে কি অবশ্যই আমাদের কি HCl আরো যোগ করতে হবে, যেহেতু কম বের হয়েছে তার মানে কি HCl আরো যোগ করতে হবে। ওকে, এবার আসো আমরা হচ্ছে অন্যটার জন্য যাই, মানে হচ্ছে এবার দেখি ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাচ্ছি কিনা, মানে 18 গ্রাম থেকে কি 20 গ্রাম পাওয়া যায় কিনা। আচ্ছা, তুমি কি বলতে পারতা না যে তাহলে আমরা যদি রিভার্স ক্যালকুলেশন করতাম যে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে HCl পাওয়া যায় এত, তাহলে 20 গ্রাম HCl মানে হচ্ছে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়ার জন্য HCl কতটুকু দরকার ছিল, সেই ক্ষেত্রে হইতো, সেই ক্ষেত্রে দেখতে হচ্ছে 15 থেকে কম আসতো, তো 15 গ্রাম দিয়ে হচ্ছে না, সরি 15 থেকে বেশি আসতো, তাই না? তো 15 থেকে কি আসতো, বেশি আসতো, তার মানে কি যে আমার হচ্ছে আরো বিক্রিয়ক যোগ করতে হবে। তো আসো আমরা হচ্ছে সেকেন্ডটাতে আমরা একটু রিভার্স ক্যালকুলেশন করি, তাহলে কি লিখতে পারি, তাহলে আমরা নিব হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা কত, 24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, এটা একটু ক্যালকুলেট করি, এটার পরিমাণ হচ্ছে 24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, তাহলে কত, 84 গ্রাম। তো এখানে আমরা হচ্ছে রিভার্স ক্যালকুলেশন করবো, রিভার্স বলতে যে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাইতে আমার হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট লাগে 84 গ্রাম। ওকে, তো লিখি এখানে 95 গ্রাম, 95 না, হ্যাঁ 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে কি লাগে, ম্যাগনেসিয়াম কার্বনেট লাগে কত গ্রাম, 84 গ্রাম, 84 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে 84 ডিভাইডেড 95 গ্রাম। আর হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাই না? 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে কত, 84 ইন্টু 20 ডিভাইডেড 95 এত গ্রাম। ওকে, তাহলে ক্যালকুলেট করলে দেখো কত পাওয়া যায়। 95, সো এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 17.68 গ্রাম। মানে 20 গ্রাম তোমার যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে হয় তাহলে 17 গ্রাম তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট থাকতে হবে, বাট এখানে আমার ম্যাগনেসিয়াম কার্বনেট আছে কত গ্রাম, 18 গ্রাম, তার মানে বেশিই আছে। সো আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট আরো কম লাগবে, কতটুকু কম লাগবে বলো তো, 18 মাইনাস 17.68, এত গ্রাম ম্যাগনেসিয়াম কম থাকলেও আমার হচ্ছে চলতো। কিন্তু এখানে কিন্তু আমার হচ্ছে বেশি লাগবে, HCl কিন্তু বেশি লাগবে, HCl এর ওই কতটুকু বেশি লাগবে এটা তোমার যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এটাও তোমাকে রিভার্স ক্যালকুলেট করতে হবে, যে আসলে তোমার হচ্ছে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে কতটুকু HCl লাগে, ওইটা ক্যালকুলেট করতে পারবে না, তখন দেখবা আসলে যে কতটুকু বেশি লাগতেছে। ওকে, ওইটা তোমাদের কি হোমওয়ার্ক। ওকে, নেক্সট আমাদের লাস্ট ম্যাথ, কুমিল্লা বোর্ড 2022 আমাকে বলছে 60 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এছাড়া কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, আমরা আগে বিক্রিয়া লিখি আমাদের যে কাজ। তো
তো চুনা পাথরকে উত্তপ্ত করলে কিছু বিক্রিয়া আছে এগুলো মুখস্থ করে রাখা, যেমন চুনা পাথরকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। ওকে, তো এইখানে কত মোল? 1 মোল। সমতা করে আছে এই বিক্রিয়াটা, এটাও 1 মোল। এখন আমাকে বলছে জাহান্নামে যাইতে বলছে কারে, দেখো আমাকে বলছে উদ্দীপক বিক্রিয়া যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম লাগবে। সো ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে জাহান্নামে যাইতে পারে, তাই না? তো এটা নিয়ে আমরা আর আলোচনা করবো না, ক্যালসিয়াম অক্সাইড আমাকে কোথাও চাই নাই। তাহলে এখন আমার হচ্ছে চুনা পাথর হচ্ছে কি দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে 60 গ্রাম। তো CaCO3 এটা করলে তুমি পাবা হচ্ছে 100 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইড কত গ্রাম পাওয়া যায়? 44 গ্রাম পাওয়া যায় না? 1 মোলে 44 গ্রাম থাকে। তো এখন কোশ্চেনটা একটু বুঝি। কোশ্চেন বলছে উদ্দীপকের বিক্রিয়া যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, মানে এই বিক্রিয়া কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 60 গ্রাম থেকে, কিন্তু নট 100 গ্রাম থেকে। 60 গ্রাম থেকে যতটুকু উৎপন্ন হয় তার সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে। মানে এখানে যত গ্রাম কার্বন ডাই অক্সাইড আমরা পাবো 60 গ্রাম থেকে, তত পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমার উৎপন্ন করতে বলছে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে, এবং ওই পরিমাণটা জানতে চাইছে। কোশ্চেনটা বুঝতে পারছি? তাহলে আমাকে এখন কি বের করতে হবে যে 60 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড কতটুকু পাওয়া যায়। তাহলে 100 গ্রাম থেকে পাওয়া যায় হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাইলে 1 গ্রাম থেকে পাওয়া যাবে হচ্ছে কত, 44/100 কার্বন ডাই অক্সাইড, এত গ্রাম আর কি, এখানে গ্রাম লেখা ছিল। আর হচ্ছে 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে হচ্ছে 44 × 60/100 এত কার্বন ডাই অক্সাইড, এত গ্রাম। তাহলে আসতেছে হচ্ছে 26.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন এখন আমাকে বলছে কি নেক্সট পার্ট, তার সমপরিমাণ মানে হচ্ছে 26.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে। তো আমার প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়া কি হবে, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে সেম জিনিসই পাওয়া যায়, ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড আমার কতটুকু বলছে, 26.4 গ্রাম, তাই না? এটা বলছে কিন্তু 26.4 গ্রাম, মানে এতটুকু। এই যে এই বিক্রিয়া যতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কতটুকু হয়েছে, 26.4 গ্রাম। এতটুকু উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে, মানে এটার পরিমাণ চাইছে, এটা দেওয়া আছে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত, 24 + 12 + 16 × 3। তাহলে হচ্ছে আশা করি এখন সবকিছু খুব ইজি লাগতেছে। আমার আগে মনে হয় তোমরা শেষ করে ভিডিও এন্ড করে দিছো, হইতেও পারে। 84 গ্রাম আর কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম, তাই না? তাহলে আমি কি লিখতে পারি, 44 গ্রাম। আচ্ছা, চাইছে হচ্ছে আমার কিসের পরিমাণ চাইছে, পরিমাণ চাইছে কিন্তু ম্যাগনেসিয়াম কার্বনেট। সো ম্যাগনেসিয়াম কার্বনেট লেফটে থাকতে হবে। সো আমরা কি লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম কার্বনেট লাগে, উত্তপ্ত করতে হয় কত গ্রাম, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। মানে কি বলছি, একটু তোতলাই গেছে। বলছে যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হয় 84 গ্রাম। হ্যাঁ, তাহলে 1 গ্রাম থেকে কত হবে, 44 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট। আর আমার হচ্ছে সমপরিমাণ এত উৎপন্ন করতে বলছে না, তাহলে সমপরিমাণটা কত ছিল, এই যে এইটা ছিল 26.4। সো 26.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে কত পাবো, তাহলে 84 × 26.4 / 44 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, মানে কতটুকু লাগবে এইটা ক্যালকুলেট করলে যত পাবো। সো 84 × 26.4 / 44, সো 50 গ্রাম। ওকে, ক্যালকুলেশন ভুল হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যেন আমি একটা পিন করে রাখতে পারি কমেন্ট যে আমার এখানে মিস্টেক ছিল, টু অ্যাভয়েড ডিলেমাস, আচ্ছা, অ্যান্ড কনফিউশন। তো আমরা বুঝতে পারছি যে স্টয়কিওমেট্রি কিভাবে কি করতে হয়। আমরা যদি একটু সামারি করি তাহলে প্রথমে আমরা কি কি জানতে হবে সেটা আমরা জানলাম, যে আমাদের
মোল জানতে হবে, আর হচ্ছে রাসায়নিক সমীকরণ সমতাকরণ জানতে হবে। বুঝছোই তো, একদম ক্লিয়ার হয়েছে তো যে এই দুইটা যে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে লাগবে, তাই না? আচ্ছা, তারপর আমি কি শিখলাম? মোল অনুপাত শরবত বানানো দিয়ে আমরা পুরো সব ম্যাথ সলভ করে ফেলছি। তারপর আমরা হচ্ছে সমীকরণের একটা ধর্ম পড়লাম। তারপর আমরা সহগ অনুপাত সূত্র স্টয়কিওমেট্রি কি, আহ, এখানে আমরা মোল নিয়ে একটু হচ্ছে রিক্যাপ করলাম, তাই না, যদি তোমাদের মনে হারায় যায়। তারপর প্রশ্ন সমাধান কিভাবে করে সেটা নিয়ম বললাম। তারপর আমরা যতগুলো কোশ্চেন সলভ না করলেই নয়, ততগুলো প্রশ্ন আমরা কি করছি? সলভ করছি। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের টেস্ট পেপার বা গাইড খুলবা, গাইড খুলে যতগুলো কোশ্চেন পাবা স্টয়কিওমেট্রি রিলেটেড দেখলেই বুঝবা, অ্যান্ড ওগুলো সলভ করবা। সলভ করে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আর যদি গ্রুপ খুলে থাকি তাহলে লিঙ্ক তো থাকবে, ওই গ্রুপে পোস্ট করতে পারো তোমার প্রবলেম। আর হোয়াটসঅ্যাপেও নক করতে পারো, হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই মেসেজ দিও, তাহলেই হবে। তো ভিডিওটা লাইক, মানে পছন্দ হলে লাইক দিও, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করিও। সো দ্যাটস ইট, হ্যাভ এ গুড ডে, টাটা।